এই ভিডিওতে এমিলি ডিকিনসনের আই টেস্ট এ লিকার নেইবার ব্রুড এই কবিতাটি আলোচনা করব। এই কবিতাটি একটি মিস্টিক পয়েম। এখানে আমরা দেখব কিভাবে এমিলি ডিকিনসন ধ্যানের মাধ্যমে একটি মহাসত্তার সাথে মিলিত হন এবং সেই মহাসত্তার মধ্যে বিলীন হচ্ছেন। কোনো একজন ব্যক্তি যখন কোনো অন্য আরেকটা মহাসত্তার সাথে আরেকটি মহাসত্তার সাথে মিলিত হয়ে সেখানে যদি বিলীন হন, সেখানে হারিয়ে যান, ওই মহাসত্তার সাথে নিজেকে মিশ্রিত করে ফেলেন, তাহলে ওই ধ্যানের প্রক্রিয়াটাকে বলা হয় মিস্টিসিজম। এবং কোনো কবিতা বা যে কোনো সাহিত্যে যখন এইটার উপস্থিতি থাকে, সেইটাকে আমরা মিস্টিক রাইটিং বলে থাকি। এই এই কবিতার মধ্যে আমরা দেখতে পাবো আহ, কবি ধ্যানের মাধ্যমে, এক ধরনের চিন্তার মাধ্যমে তিনি একটা আহ, মহা একটা সত্তার সাথে মিলিত হচ্ছেন। তো এই জন্য এই কবিতাটি একটি মিস্টিক পয়েম। আমরা কবিতাটি পড়লে কবির মিস্টিসিজম এবং আরো অন্যান্য দিকগুলো সম্পর্কে ধারণা পাবো। প্রথম স্ট্যান্জাটি পড়া যাক। আই টেস্ট এ লিকার নেভার ব্রুড from tankards scooped in pearl. Not all the vats upon the Rhine yield such an alcohol. তাহলে কবি আমাদেরকে প্রথমেই বলছেন যে আই টেস্ট এ লিকার, আমি লিকার পান করি। লিকার মানে মদ, অ্যালকোহল। তো কিন্তু এখানে তিনি বলছেন নেইবার ব্রুড, সেটা ব্রুইং এর মাধ্যমে তৈরি নয়। তো এখানে একটু প্যারাডক্সিক্যাল ব্যাপার আছে, অর্থাৎ আপাত কন্ট্রাডিক্টরি ব্যাপার। আপাত কন্ট্রাডিক্টরি কারণ হচ্ছে মদ, যে কোনো মদ অলওয়েজ ব্রুড, সেটা কি করা হয় যে গাজন বলা হয়, ব্রুইং এর মাধ্যমে সেটাকে তৈরি করা হয়। কিন্তু কবি যে মদ পান করেন, কবি বলছেন যে সেটা কখনো ব্রুইং এর মাধ্যমে তৈরি করা হয় নাই। এবং তিনি আরো বলছেন যে নেইবার ব্রুড ফ্রম ট্যাঙ্কার্স স্কুপড ইন পার্ল। যে যেই ট্যাঙ্কার্ডে কিছু স্কুপ করা, কিছু যে ট্যাঙ্কার্ড তৈরি করার পরে সেখানে কিছু পাল রেখে, কিছু মুক্তা রেখে সেই লিকারটা তৈরি করা হয়েছে, সেই অ্যালকোহলটা তৈরি করা হয়েছে, এইরকম কোন লিকার তিনি পান করেন নাই বা করেন না। আরো বলছেন যে নট অল দ্য ভ্যাটস আপন দ্য রাইন, এমন কোন লিকার, এমন কোন পরিমাণ, ব্যাট মানে হচ্ছে ব্যারেল, যেটা এখানে মদের একটা মদের পরিমাপের একটা একক ব্যারেল। তো ব্যারেল, মদ ব্যারেলের মাধ্যমে পরিমাপ করা হয়। তো তিনি এটা বলছেন যে রাইন, রাইন হচ্ছে একটা শহরের নাম। আচ্ছা, আমি একটু দেখাই। এই রাইন প্রথমে আগে দেখা হচ্ছে, এইটা হচ্ছে ট্যাঙ্কার্ড। ট্যাঙ্কার্ড এখানে ওই পাল রেখে মদ গাজন করা যেতে পারে। আবার এইটা হচ্ছে, আমরা এটা দেখব, এইটা হচ্ছে একটা সেই রাইন, রাইন শহর বা রাইন উপত্যকার একটা চিত্র। আচ্ছা, এখানে নদী আছে, এই নদীটা খুব বিখ্যাত। এই রাইন অঞ্চলটাও বিখ্যাত। বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে এখানে মদ তৈরি হয়। এটা জার্মানির রাইন, এটি মদ তৈরির জন্য বিখ্যাত। এখানকার যে গ্রেপ, আঙ্গুর বাগান, আঙ্গুর, এখানের যে আঙ্গুর থেকে সব বিখ্যাত মদ তৈরি হয়। তো এই জায়গাটা খুব বিখ্যাত। তো এখন কবি আমাদেরকে এই জায়গার রেফারেন্স দিয়ে বলছেন যে এই এত বিখ্যাত জায়গার মদ, যে যে মদ খাওয়ার জন্য পৃথিবীর মানুষেরা খুব অধীর আগ্রহী হয়ে থাকে, অধীর ভাবে আগ্রহ নিয়ে বসে থাকে, সেই মদ থেকেও সেই মদও তিনি পান করেন না। হ্যাঁ, তাই ইয়েল সাচ এন অ্যালকোহল। এবং তার কারণ কি, ওই রাইন অঞ্চলের যে আঙ্গুর বা ওই ট্যাঙ্কার্ড, হ্যাঁ, পার্লে পরিপূর্ণ ট্যাঙ্কার্ড। আহ, আবারও বলি, রাইন অঞ্চলের আঙ্গুর, রাইন অঞ্চলের আঙ্গুর অথবা পার্লে পরিপূর্ণ ট্যাঙ্কার্ড কোনোটাই তার যে অ্যালকোহল, তিনি যে অ্যালকোহল পান করেন সেটা উৎপন্ন করতে পারে না। ইয়েল সাচ এন অ্যালকোহল, তার মানে কি, এখন তার অ্যালকোহলটা একটা বিশেষ কিছু। তো সেটা আমরা দেখবো আসলে তার অ্যালকোহলটা কি। তিনি বলছেন যে ইন এ ব্রিয়েট অফ এয়ার এম আই, তিনি আমাদেরকে বলছেন যে ইন এ ব্রিয়েট অফ এয়ার, তিনি কিসে আহ আহ, মাতাল হন, বলছেন যে আমি বাতাসে মাতাল হই। তারপরে
আরো দেখা যাচ্ছে যে এন্ড ডিভোশি অফ ডিউ, আমি কিসে মাতাল হই? ডিউ, শিশিরের লাম্পট্য দেখে। শিশিরকে লম্পট বলা হয়েছে, এটা মজা করে বলা হয়েছে। কারণ শিশির যখন পড়ে আহ একেবারে সব জায়গায় পড়ে, কোথায় সে পড়ছে সেটা সে জানে না। হ্যাঁ, ভালো মন্দ সুন্দর বিশ্রী সব জায়গার উপরে শিশির পড়ে, এই জন্য শিশিরকে লম্পট বলা হয়েছে। লম্পট যারা, তারা যে কারো প্রেমে পড়ে যায়, সেই কারণে শিশিরকে মজা করে হাসির ছলে লম্পট বলা হয়েছে। আবার কি বলছেন যে কবি আরো আরো কি আছে যে রিলিং থ্রু এন্ডলেস সামার ডেজ, হ্যাঁ, ফ্রম দা ইনস অফ মোল্টেন ব্লু। তাহলে মোল্টেন ব্লু, আকাশের যে নীল, আকাশের যে আহ, যে ঘন নীল, মোল্টেন ব্লু, ইন, হ্যাঁ, ইনস অফ, সেটাকে মনে হচ্ছে একটা সরাইখানা। ওইটাকে মনে হচ্ছে যে আকাশের যে নীলটা যখন দেখছেন, ওই নীলটাকে দেখে তার মনে হলো যে একটা সরাইখানা। হ্যাঁ, সেইটা এই নীল আকাশের এরকম নীলটা কখন দেখা যায়? যখন আকাশে মেঘ থাকে না, যখন এটা হচ্ছে সামার, গ্রীষ্মকাল। এন্ডলেস সামার ডেজ মানে গ্রীষ্মকালের দিনগুলো কি হয়, অনেক দীর্ঘ হয়, সে কারণে দীর্ঘ দিন বুঝাতে এখানে বলা হয়েছে এন্ডলেস সামার ডেজ। ওই রকম দীর্ঘ গ্রীষ্মকালের দীর্ঘ দিনগুলোতে তিনি কি করছেন? রিলিং। হ্যাঁ, রিলিং, রিলিং মানে কি? ডান্স করা। রিল, রিলিং মানে ডান্স করা। ওই ডান্সিং এ তিনি কি হয়ে গেছেন? মাতোয়ারা, মাতাল হয়ে গেছেন। তাহলে মানে প্রকৃতির যে এই এই যে সামার ডেতে যে মোল্টেন ব্লু, স্কাইয়ের যে মোল্টেন ব্লু, মনে হচ্ছে যেন ওইটা একটা তার কাছে একটা সরাইখানা। মোল্টেন ব্লু, তারপরে হচ্ছে ডিউ, তারপরে হচ্ছে ইয়ার, এগুলো তাকে কি করেছে? মুগ্ধ করেছে, এগুলো তাকে মাতাল করেছে। তাহলে এই যে হচ্ছে, এটা হচ্ছে সামার ডে এখানে যে মোল্টেন ব্লু, মোল্টেন ব্লু, এখানকার বাতাস এমন ব্লু মনে হচ্ছে যেন এখানে একটা সরাইখানা। এই এই যে মোল্টেন ব্লু, এইটা তাকে কি করেছে? মুগ্ধ করেছে, মাতাল করেছে। এখানে এমন মাতাল করেছে যে তিনি সেখানে আহ নাচতে চান, নেচে নিজেকে হারিয়ে ফেলতে চান, ইনেব্রিয়েট, মাতাল হয়ে যেতে চান। তার মানে তিনি বাতাস, শিশির এবং হচ্ছে আকাশের নীল, আকাশের নীল, সেখানে নিজেকে হারিয়ে ফেলতে চান, সেখানে নিজেকে একসাথে করে ফেলতে চান। আচ্ছা, একটু ধারণা পাচ্ছি যে প্রকৃতির প্রতি কবির একটা বিশেষ আগ্রহ আছে, এবং আহ, তার জন্য প্রকৃতি একটা গ্রেটার বিং। সে প্রকৃতির যে সৌন্দর্য, সেখানে তিনি সেটার সাথে, সেই সৌন্দর্যের সাথে নিজেকে একত্র করতে চান এবং সেখানে নিজেকে হারিয়ে ফেলতে চান। আমরা পরের স্ট্যান্জায় চলে যাই। পরের স্ট্যান্জায় আছে, when the landlords turn the drunken bee out of foxglove's door, when butterflies renounce their rams, I shall but drink the more. কবি বলছেন যে when the landlords turn the drunken bee, drunken bee এরা কি? যে বি কিন্তু ওই যে বি মধু আহরণ করে, এই আহরণকে কবি বলছেন এটা হচ্ছে পান করা। মধু তো আসলে এই আহ, আহরণ করে, বি মধু আহরণ করে, কিন্তু বি তো আর মাতাল হয় না। কিন্তু কবির কাছে মনে হচ্ছে এই বিটা মধু আহরণ করে এমন ভাবে, বিটাও একটা, মৌমাছিও একটা মাতাল জিনিস, মাতাল একটা প্রাণী, বা আহ, যেই হোক, একটা মাতাল একটা আহ, জিনিস বলা যায়। মৌমাছিও মাতাল। মাতাল কেন? মৌমাছি না হলে ওই রকম একেবারে একনিষ্ঠ ভাবে লেগে থেকে মধু আহরণ করতো না। এই জন্য কবি এখানে বলছেন ড্রাঙ্কেন বি, মাতাল মৌমাছি। ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড কি করে? ওই যে ল্যান্ডলর্ড, ওই যে কোনো একটা ব্যক্তির যে যার যে হচ্ছে বাড়িওয়ালা, তার এই যে কি আছে, তার বাড়িতে বাড়ির বাইরে দরজায় বাড়ির বাইরে গেইটে কি আছে? ফক্স গ্লোভ, এক ধরনের ফুল, ফক্স গ্লোভ ফ্লাওয়ার আছে। সেই ফ্লাওয়ারে, ফক্স গ্লোভ ফ্লাওয়ারে কি করছে? বি গেছে, মৌমাছি গেছে, মৌমাছি গেছে মধু পান করবে বলে। তো ল্যান্ডলর্ড কি করে? অনেক সময় চিন্তা করে যে ফক্স গ্লোভ গুলোকে এই বিয়ের হাত থেকে রক্ষা করতে চায়, তারা বিয়ের হাত থেকে রক্ষা করতে গিয়ে তারা বিকে কি করে, এইরকম একেবারে নেশার মতো মধু আহরণকারী মৌমাছিকে আহ ল্যান্ডলর্ডরা কি করে ওই ফুল, ফক্স গ্লোভ ফুল থেকে তাড়িয়ে দেয়, তাড়িয়ে দেয়। আমরা একটু ফক্স গ্লোভ ফুলটা একটু দেখি, তাহলে এটা আমাদের
ভালো, এই যে গোলাপি গোলাপি, এই যে এগুলো হচ্ছে ফক্স গ্লোভ ফুল। আর তো দেখি, এই যে এটা একটা ফক্স গ্লোভ ফুল, এটা ফক্স গ্লোভ ফুল, এটা গোলাপি, খুব সুন্দর। কিন্তু এইখানে কিন্তু এই যে ফক্স গ্লোভ ফুল, এই বাড়ির একেবারে দেয়ালে অনেকগুলো ফক্স গ্লোভ ফুল আছে। এই হচ্ছে বাড়িওয়ালা, সে এই 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 হচ্ছে মৌমাছি। মৌমাছি এদেরকে তাড়িয়ে দিচ্ছে, এদেরকে তাড়িয়ে দিচ্ছে, তারা যেন তাদের কাজ তাড়াতাড়ি করে শেষ করে। আবার কি দেখা যাচ্ছে, হোয়েন বাটারফ্লাইস রিনাউন্স দেয়ার ড্রেমস, বাটারফ্লাইও কি করে, তাদের যে ড্রেম, ড্রেম মানে হচ্ছে যে এটা হচ্ছে ড্রিঙ্ক, ড্রিঙ্ক। হ্যাঁ, তো ড্রিঙ্ক মানে হচ্ছে পানের বস্তু, পানের বস্তু। তো সব জায়গায় ওই যে দেখা যাচ্ছে, মানে মদ্যপান এই জাতীয়, মানে আসক্তি সম্পন্ন ড্রিঙ্ক দেখতে পাচ্ছেন, কোথাও সাধারণ কোনো ড্রিঙ্ক দেখতে পাচ্ছেন না। তাহলে বাটারফ্লাইয়ের যে মধু আহরণ করা, সেটার মধ্যেও তিনি দেখছেন যে সেটাকেও তিনি বলছেন যে সেটাও একটা অ্যালকোহলিক একটা অ্যাটমসফিয়ার দিচ্ছেন। ড্র্যাম মানে হচ্ছে ড্রিঙ্ক, যে ড্রিঙ্কটা বাটারফ্লাই পান করে। তো বলছি কি, বাটারফ্লাইও এক সময় কি করে, যে তার যে এই ড্রিঙ্কটা, সেটাকে ড্রিঙ্কিংটা, ফুল থেকে আহরণটা, মধু আহরণটা, সেটা এক সময় সমাপ্ত করে দেয়। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি আহ, বিও এক সময় তার কাজ সমাপ্ত করে, তার যে আহ, মানে ড্রাঙ্কেন স্টাইলে যে মধু আহরণ সেটা শেষ করে দেয়। বাটারফ্লাইও তার ওই যে ড্র্যাম, ড্রিঙ্ক, আচ্ছা, যেটা ফুল থেকে মধু আহরণ সেটা শেষ করে দেয়। কবি বলছেন, ওরা বন্ধ করলেও আমি কিন্তু প্রকৃতির প্রতি আসক্ত ঠিকই থাকবো। এবং তিনি বলছেন, আই শেল বাট ড্রিঙ্ক দ্য মোর, আই শেল বাট মানে অনলি, আই শেল অনলি ড্রিঙ্ক দ্য মোর, আমি আরো পান করতে থাকবো। মানে কি, কি পান করবেন তিনি? কি মদ পান করবেন? না, তিনি প্রকৃতির থেকে সুধা পান করবেন। এটাকেই তিনি মদ বলছেন, অ্যালকোহল বলছেন। তিনি সাধারণ মদের কথা বলছেন না। জার্মানির রাইন নদীর তীরে উৎপন্ন হওয়া মদের কথা, অ্যালকোহলের কথা তিনি বলছেন না। ট্যাঙ্কার্ডে ব্রুড হওয়া মদের কথা তিনি বলছেন না। তিনি বলছেন হচ্ছে এই প্রকৃতির, প্রকৃতির কথা। প্রকৃতির একটা আসক্তি করার একটা শক্তি আছে। কারণ প্রকৃতি যদি আসক্তি করতে না পারতো, তাহলে বি কিসের টানে আহ মধু সংগ্রহ করে? বাটারফ্লাই কিসের টানে মধু সংগ্রহ করে? প্রকৃতির একটা আসক্তি করার একটা শক্তি আছে। তিনি বলছেন প্রকৃতি তাকে অনেক বেশি আসক্ত করে ফেলেছে, তিনি প্রকৃতিতে আসক্তি হয়ে গেছেন, এই আসক্তি তিনি শেষ করতে পারবেন না, ওখানে তিনি ড্রিঙ্ক করতেই থাকবেন, ড্রিঙ্ক করতেই থাকবেন। এরপরে আরো আরো একটা স্ট্যান্জা আছে, সেটা আমরা দেখব। সেটা আগে পড়ে নেই। কবি বলছেন, টিল সেরাফস সুইং দেয়ার স্নোই হেডস অ্যান্ড সেইন্টস টু উইন্ডোজ রান টু সি দ্য লিটল টিপলার লিনিং এগেইনস্ট দ্য সান। এখানে দেখা যাচ্ছে কি, কবি বলছেন যে এটা চালাতেই থাকবেন অনেকক্ষণ, যতক্ষণ না পর্যন্ত শীত আসছে। এখানে আমি শীতের কথা কিভাবে বুঝছি? সেরাফ সুইং দেয়ার স্নোই হেড, স্নো দেখলাম, স্নোই হেড, এটা দেখে আমি শীত বুঝতে পারছি। কিরকম? শীতকালে কি হয়, ওই বিভিন্ন গাছের উপরে স্নো জন্মায়, তখন ওইটাকে মনে হয় যে এই বিভিন্ন গাছ, গাছ বা পাহাড়, মনে হচ্ছে যে তারা স্নোই হেড পরিধান করছে। তো বলছে যে, এবং তখন তাদেরকে কিসের মতো মনে হয়? সেরাফের মতো মনে হয়। তো এইটা একটা ইমেজারি। আবার এইটা হইতে পারে একটা, এই যে এইটা একটা মেটাফোর। হ্যাঁ, মেটাফোর, মেটাফোর। তাহলে এই সেরাফ, স্বর্গীয় দূত, স্বর্গীয় দূত, তাদেরকে বোঝানো হয়েছে যে তারা যখন তাদের স্নোই হেড, যতক্ষণ না পর্যন্ত তারা তাদের স্নোই হেড সুইং করছে, ততক্ষণ না পর্যন্ত তারা স্নোই হেড পরিধান করছে। হ্যাঁ, অর্থাৎ প্রকৃতিতে যতক্ষণ না পর্যন্ত ওই স্নোই হেডের ব্যাপার স্যাপার আসে, অর্থাৎ শীত যতক্ষণ না পর্যন্ত আসছে, ততক্ষণ তিনি এই প্রকৃতির প্রতি তার আসক্ত হওয়া এটা চালিয়ে যাবেন। শীতে আসলে ওই ফুল বা অন্যান্য বিষয়গুলো উপস্থিত থাকে না। তখন ওই মৌমাছিও থাকে না, তখন বাটারফ্লাই উড়ে না ওই আমেরিকায়। আমেরিকান কবি। আচ্ছা, অ্যান্ড সেইন্স টু উইন্ডোজ রান, এটাকে একটু এভাবে পড়তে হবে, অ্যান্ড সেইন্স রান, সেইন্টস রান টু উইন্ডোজ, একটু উল্টা করে পড়তে হবে, মানে সেইন্টস রান টু উইন্ডোজ, সেইন্টরা উইন্ডোজে যখন ছুটে আসে, তিনি চালিয়ে যাবেন তার মদ্যপান যতক্ষণ না পর্যন্ত সেইন্ট, সাধু ব্যক্তিগণ, যারা হচ্ছে
সাধক ব্যক্তি, ধর্মীয় সাধক, তারা যতক্ষণ না পর্যন্ত তিনি যে জানলায় বসে যে মেডিটেট করতেন সেই জানলায় ছুটে আসবেন তাকে দেখার জন্য। এই সাধক ব্যক্তিদের একটু দেখাই, একটু ইয়ে করে, তাহলে ভালো লাগবে। এই যে এরা এরা হচ্ছে সেইন্ট, সেরাফ এবং সেইন্ট। হ্যাঁ, সেরাফ এবং সেইন্ট এরা কি করছে, এরা ছুটে আসছে এই যে এর যে ইয়ে দেখার জন্য, হুম, এর যে ধ্যান দেখার জন্য। ধ্যানটা কিভাবে করছে সেটা একটু দেখি, ধ্যানটা কিভাবে করছে। ধ্যান দেখার জন্য যখন ছুটে আসবে সাধু ব্যক্তিরা, সেরাফরা যখন ছুটে আসবে, তিনি বলছে তখন আমি কি করব, তখন আমি আমার ধ্যানের সমাপ্তি সমাপ্তি ঘোষণা করব, আদারওয়াইজ না। তারপরে বলছেন যে টু সি, তারা যখন আসবে টু সি দেখতে আসবে দ্য লিটল টিপলার। টিপলার মানে কি, আসক্ত ব্যক্তি, মদ্যপায়ী ব্যক্তি, ছোট মদ্যপায়ী ব্যক্তি। বলছেন যে তিনি কিসের আহ, এত এত আসক্তির পরও তিনি বলছেন ছোট মদ্যপায়ী, কারণ কি, প্রকৃতির আসক্তি অনেক বড় আসক্তি। তিনি বলছেন প্রকৃতি তিনি অনেক বড় আসক্ত হয়ে গেছেন, আরো আসক্ত হতে চান, স্টিল তিনি তার কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেন নাই। সেই কারণে তিনি বলছেন যে লিটল টিপলার, এই ছোট মদ্যপায়ী ব্যক্তিকে, ছোট আসক্ত ব্যক্তিকে যখন দেখতে আসবে সবাই, সেরাফ এবং সেইন্ট, সেরাফও দেখতে আসবে, সেইন্টও যখন দেখতে আসবে, তখন তিনি স্টপ করবেন। তাকে এসে কি অবস্থায় দেখবে, দেখবে যে তিনি হেলান দিয়ে আছেন, লিনিং এগেইনস্ট দ্য সান, সূর্যের বিপরীতে তিনি হেলান দিয়ে আছেন। এই যে দেখছি যে সূর্যের বিপরীতে এই উনি কি করছেন, ধ্যান করছেন এবং হেলান দিয়ে আছেন। এই অবস্থায় আহ, আহ, দেখতে, তার ধ্যানকে দেখতে, তার যে এই যে অ্যালকোহলিক মুড, এটা একটা বিশেষ অ্যালকোহলিক মুড, এটা সাধারণ অ্যালকোহলিক মুড না। কারণ তিনি প্রকৃতির সৌন্দর্যে আসক্ত হয়েছেন, প্রকৃতির বিভিন্ন বস্তুর সৌন্দর্যে তিনি আসক্ত হয়েছেন। তো এই আসক্তিতে যখন তিনি আছেন, অ্যালকোহলিক মুডে যখন আছেন, তখন তাকে যখন এই সেরাফ এবং সেন্টসরা দেখতে আসবে, আহ আহ, তখনই তিনি তার এই ধ্যানকে সমাপ্ত ঘোষণা করবেন। তাহলে আমরা কি দেখতে পেলাম, কবি ধ্যানের মাধ্যমে আহ প্রকৃতির যে সৌন্দর্য, তিনি এমন ভাবে প্রকৃতিকে আলিঙ্গন করতে চান যে তিনি প্রকৃতির সৌন্দর্যের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে চান, প্রকৃতির সৌন্দর্যের সাথে একত্রিত হয়ে সেখানে বিলীন হয়ে যেতে চান। এই যে প্রকৃতি, এইটা কবির জন্য একটা গ্রেটার বিং, এটার মধ্যে কবি নিজেকে হারিয়ে ফেলতে চান, নিজেকে বিলীন করে ফেলতে চান। এই যে একটা ধ্যানের মাধ্যমে, প্রকৃতির সৌন্দর্যের মাধ্যমে নিজেকে প্রকৃতিতে বিলীন করে দেওয়া, প্রকৃতির মধ্যে হারিয়ে ফেলা, এইটা কিন্তু একটা মিস্টিক থিঙ্ক, এটা একটা মিস্টিক একটা এক্সারসাইজ, মিস্টিক চর্চা, আধ্যাত্মিক চর্চা। তো এই জন্য এই কবিতাটা একটা মিস্টিক পয়েম। আর এমিলি ডিকিনসন তো মিস্টিক কবি, এটা তো বলাই বাহুল্য। আপনাদের অনেক ধন্যবাদ।